যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়া ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আমি তো কিছু ঠিক করতে আসিনি, আমি আসছি ব্যাংক থেকে। চাচা কই? তো বাজারে যাচ্ছেন। অবশ্য ওই বাড়িটা আর আপনাদের বেশি দিন থাকবে না। ব্যাংকের একটা সাইনবোর্ড ঝুলবে এখানে। কার জন্য আবার? নিশির জন্য। ও খুব পছন্দ করে। স্কুলের সামনে দেখলাম বাচ্চারা মজা করে করে এমন করে খাচ্ছে, আমি আবার মরিচ টরিচ দিয়ে সুন্দর করে বানিয়ে নিই। বয়স কি বাড়ছে না কমছে? এখন না তখন না করে করেই তো এত বড় বিপদ ঘরে এনে তুলেছ। আর কতদিন গোপন করবে তুমি? সময় হলে আমি তাকে বুঝিয়ে বলবো। লোনের 14 লাখ টাকা শোধ করার মুরদ আছে তোমার? একটা উপায় তো বের করতে হবে। কালকে দেখি ম্যানেজারের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা হয় কি। ভাবি এইচবির জন্য কত দেয়? 23 না 24 আই গেস। সকালবেলা দেখছিলাম ফেলি আই নাও আইটা পিছনে যাও তো লুসে না খেয়ে থাকবে না জোর করে ধরে খাবে সারাদিন এই ছেলের পিছনে। আচ্ছা ওই যে লিওনার্দো ডিক্যাপ্রিওর ছবিটা যেন কি লাস্ট টাইম অস্কার পেয়েছে? ও আচ্ছা, দ্য রেভেন্যান্ট। হ্যাঁ ওইটা আমার খুব ফেভারিট। তাই না? তোমার কি ফেভারিট জনর কি ফিল্মে? এয়ার থ্রিলার। আসলে অনেকদিন এয়ারলাইনে জব করেছি তো ওই সাসপেন্সগুলো না আমাকে খুব কমিউনিকেট করে। আচ্ছা ওই যে কিছুদিন আগে একটা ছবি হলো না হিন্দিতে, অক্ষয় কুমার অ্যাক্টিং করলো যে এয়ারলিফট, তুমি দেখেছো ওটা? না দেখাওনি। ওইটাও খুব ভালো ছবি। ও আচ্ছা আচ্ছা ওকে। তো তুমি মানে জবটা ছেড়ে দেওয়ার পর জয়েন করলে না কেন এয়ারলাইন্সে? না সিরিয়াসলি, তোমার কিন্তু একটা ব্রাইট ফিউচার ছিল এয়ার হোস্টেস হিসেবে, তাই না? মানে তুমি পছন্দও করতে যতদূর আমি জানি চাকরিটা। দেখো আয়াতের কাজ দেখো সব উল্টাপাল্টা করে জব জব যে করছো, আমি যদি জব করি আয়াতকে কে দেখবে বলো? ওর এই দুষ্টুমি কে সামলাবে? আসলে বিয়ের আগে এমনটাই কথা ছিল, আমিও চেয়েছিলাম জানো, কিন্তু তোমার ভাইয়ের কথা চৌধুরী বাড়ির বউ বাইরে জব করবে। না আই ডোন্ট থিঙ্ক যে ওই ফ্যামিলিতে এরকম কোনো রুলস আছে। ফ্যামিলির একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, ক্যারিয়ার হিসেবে ভালো করছে, তাই না? এটা তো প্রাউড ফিল করার কথা। বড় চাচা উনি তো মানে অত কনজারভেটিভও না। সেটাই। আসলে কি জানো, এখন বুঝি তোমার ভাইয়ের ব্যাপারটা জানি। বিয়ের পর পর আমাকে বললো নতুন সংসার, 4-5 মাস সময় নাও। ইউ নো রিলেশনশিপ কী হয়, যে কোনো একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে। এর মধ্যে আয়াত চলে এলো, তারপর সংসারের ব্যস্ততা তো দেখতেই পাচ্ছ।
সেই 4-5 মাস আর আমার জীবন থেকে কখনোই শেষ হলো না। যাই হোক, বাদ দাও। জয়াদের কি খবর? তুমি তো কিছু বললে না আমাকে। ও, ওরা হাসপাতালে আছে এখনো, ওই সার্জারি হলো আর ছেড়ে দেবো না 2-1 দিনের মধ্যে। ডাক্তার বলতো টেনশনে কিছু নেই। ওহো, আমি তো চুলা তরকারি দিয়ে এসেছি। তুমি চা খাবে? চা দেবো তোমাকে? না, এখন একটু পরে। আসুন, আসলে টেলিফোন দিয়ে সার্ভিস দেওয়া যাবে না, আপনি ব্যাংকে এখানে চলে যাবেন আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলুন স্যার, বিষয়টাকে একটু দেখেন না, নর্মাল করা যায় কিনা। লোন যখন নিয়েছি স্যার, লোনটা আমি অবশ্যই পরিশোধ করব। আসলে আপনার কাছে তো আমি টাকা চাইনি। মানুষে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার তো এই 14 লাখ টাকা, তা আবার ইন্টারেস্ট সহ। আপনার সমস্যাটা হলো যে আপনি নোটিশ করার পরও আমাদের সাথে যোগাযোগ করেননি। এখন কি করা যায় আমাকে একটু পরামর্শ দিন স্যার। আসলে আপনাকে আমি কি পরামর্শ দেবো? এটা তো আসলে কোর্টের যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমাকে মানতে হবে। কোর্ট যেটা রায় দিবে, আর কোর্টের রায়ের আগে পর্যন্ত ওই বাড়ি ব্যাংকের কাস্টডিতে থাকবে। বাসাটা আপনাকে ছেড়ে দিতে হবে। আসলে আমার করার কিছু নেই। আমি আসি স্যার। দেখি আমার দিকে তাকাও, আস্তে। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। এই তো ভালোর দিক মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে। গুড, ভেরি গুড। আর কিছুদিন লাগবে, তবে যেভাবে রেস্টে আছে সেভাবেই থাকুক। ওষুধপত্র যেভাবে দিয়েছে সেগুলো এভাবে চলুক, টেনশন করার কোনো কারণ নেই। চোখ তো খুব সেন্সিটিভ, তবে খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি রেস্টে থাকে এবং কোনো রকম খোঁচাটোচা না লাগে। জি অবশ্যই। ডক্টর, আমাদের কি হসপিটালে আরও থাকতে হবে? আমার তো মনে হয় না, তবে বাসায় যদি টেক কেয়ার করার মতো লোকজন থাকে তাহলে বাসায় নিয়ে যেতে পারেন। তবে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে পেশেন্টের কোনো রকম ডিস্টারবেন্স না হয়। ঠিক আছে? জি জি আছে, আমি নিজে দেখাশোনা করব, আর বাসায় বাবা মাও আছে, অসুবিধা নেই। আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, 3 দিন পরে এসে আবার রোগীকে দেখিয়ে যাবেন। যদি দেখি যে এভরিথিং ইজ ওকে তাহলে আমি ব্যান্ডেজটা খুলে দেবো। আর ওষুধপত্র যেগুলো চলছে ওগুলো নিয়ম করে চলবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। চলে আসি। যেভাবে বললাম প্রত্যেকটা জিনিস মেনে চলবে, চোখে কোনো প্রেশার দেবে না, এমন কোনো কাজ করবে না যাতে চোখ প্রেশার পড়ে। আর ওষুধগুলো যে কদিন চলার কথা সেভাবে চলবে। ঠিক আছে? আমি দেখবো ডক্টর, কোনো অসুবিধা। থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে দাঁড়াতে লাফাসি থেকে দেখুন, সমস্যা নেই। মাত্র বললো না কেয়ারফুল থাকতে। তারা স্বামীকে ফোন করে বলি। হ্যাঁ, আল্লাহ শুকরাল্লাহ। হ্যাঁ জয়া, বলো। নিশি ঠিক আছে এখন? হ্যাঁ ভালো, ডাক্তার এসেছিল, এইমাত্র দেখে গেছে, বললো যে ভালোই আছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে হাসপাতালে আরও থাকতে হবে কিনা। ও আচ্ছা, কি বাসা নিয়ে যাওয়ার পারমিশন দিল? হ্যাঁ, ডিসচার্জ করে দিয়েছে। তো ওই ডিসচার্জের কাগজ রেডি করছে, আমরা ওয়েট করছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, এক কাজ করো, তোমরা তাহলে থাকো, আমি আসছি। হ্যাঁ, আই উইল ড্রপ ইউ। আচ্ছা, আসো। আপু, বাবাকে তো ফোন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করছিলাম। টেনশন করে এমনি, খুশি হবে।
তোর ঘর কত হয়েছে? স্যার কোন মাসে থাকে ফোনটা করে? হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না যে। বলো তো আমরা কোথায়? হাসপাতালে। হ্যাঁ বাবা, এই মাত্র ডাক্তার এসেছিল। ওই নিশিকে দেখেছে, বললো যে সবকিছু ঠিকঠাক আছে, আমরা বাসায় চলে যেতে পারি। তো আজকে রিলিজ করে দিচ্ছে। ও, আবার বলেছে যে 3-4 দিন পরে আবার নিয়ে আসতে একটু চেক আপ করানোর জন্য। তখন দেখে যদি সব ঠিকঠাক থাকে তো ব্যান্ডেজটা খুলে দেবে। তোমরা কেমন আছো বাবা? হ্যাঁ, তোরা কবে আসবি? এই তো সপ্তাহখানেকের ভিতরে চলে আসবো। তুমি একটু নিশির সঙ্গে কথা বলবে নাকি? ধরো। না না, এখন থাক। তোমার কি হয়েছে বাবা? না না, কিছু হয়নি। ওই আমি আগে তোর মাকে খবরটা দেই, তোরা বাড়ি আসছিস, মেয়েরা আসতেছে। হ্যাঁ, কেমন? আচ্ছা আচ্ছা। এই কেমন ভুল করলাম আমি? বাবা হয়ে আমার 2 মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করে দিলাম। এই বাড়ি কি আর আমি ফিরে পাবো? কত স্মৃতি জড়ানো আমার এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে আমাকে যেতে হবে, কিন্তু কোথায় যাব আমি? কোথায় যাব? সামির, সামির, আরে তুমি এসো এসো, ভেতরে এসো। এই আমি তোকে পরে ফোন দিচ্ছি। ওকে, কেমন আছো তুমি? এই তো আছি। আপনার কি খবর সামির ভাই? আমি তো হয়তো চলছে, একটু বাইরে বের হচ্ছিলাম। আচ্ছা মিথিলা, এই যে ইনি হচ্ছে আমার মোস্ট লাভিং এন্ড ডিয়ারেস্ট ভাবি। এত ইন্ট্রোডিউস করে দেওয়ার কোনো দরকার নেই, আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। আপনি ফারিয়া ভাবি, রাইট? আমি আপনার একজন ননদ, যদিও একটু দূরের। একটু দূরের আমি না ঠিক চিনলাম না, বুঝতে পারলাম না। আরে মিথিলা, চাচির বোনের মেয়ে, মানে তোমার শাশুড়ি আর কি। তো ওই যে এটা বড় আছে নাকি কলিজার টুকরা, ও হচ্ছে চাচির তাই। কি সব বলছেন? ও মিথিলা, এক্স্যাক্টলি। তোমার ভাইয়ের বিয়ে ছিল না? আসলে আমার বেবিটার এক্সাম ছিল তো সেই জন্য অ্যাটেন্ড করতে পারিনি, সরি। হ্যাঁ, আমার সাথে এত ফর্মালিটিস করছেন কেন? ওনার সাথে যখন আমার ফার্স্ট দেখা হলো, উনি আমাকে বলল হাই, হ্যালো, এবার আমি উপরে যাব। তাই নাকি? তোমার ব্যাপারে ওর অবজারভেশন কিন্তু খুবই ভালো। তাই তো দেখছি, কিন্তু প্রথম দিন তো দেখে মনে হচ্ছিল খুব লাজুক টাজুক হবে। মানে সাংবাদিক সাহেবের আসল চেহারা দিন দিনে বেরোচ্ছে, বুঝছো? আমি আপনাকে দেখে লজ্জা পাবো কেন ভাবি? আপনিই বলেন। তাই তো, লজ্জা পাওয়ার কি আছে? তোমরা বসো তাহলে। ভাবি কি চা নাস্তা আনতে যাচ্ছেন? আমি কিন্তু চা খাই না, বাইরে অনেক গরম। আপনি বরং আইসক্রিম থাকলে আইসক্রিম আনতে পারেন। ওকে। তারপর মানে কি বাসা নিলে কি করে জানলে কি করে আমি এখানে আছি? কে বলেছে? আমি তো ঢাকার মেয়ে না, একটা বাসা খুঁজে দিতে। আপু, সামির ভাইকে আরেকবার ফোন দাওই না। ভাই কি বলেছিল আসবে? বললো তো আসবে, নিশ্চয়ই রাস্তায় কোথাও আটকে গেছে, জ্যাম ট্যাম থাকতে পারে না।
একটা মানুষকে কয়বার ফোন করবো? তাছাড়া এমনিও তো অপেক্ষা করতে হবে, তোর ডিসচার্জের কাগজ তো এখনো রেডিই হয়নি, সেটা না আসা পর্যন্ত ওয়েট করি, দেখি আসে কিনা। আপু আপনাদের পেপারস। ও হয়ে গেছে আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওনার কিন্তু মাত্র অপারেশন হয়েছে, হ্যাঁ জি, ওনার প্রতি খেয়াল রাখবেন, আর ডাক্তার যেভাবে অ্যাডভাইস করেছে সেভাবেই করবেন। পারলে বাসায় নিয়ে মশারির নিচে রাখবেন, কোনো ইনফেকশন মশা। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু। আপু কি নাম আপনার? আমার নাম লতা। কেন, কোনো কমপ্লেন করবেন? না না না, সেটার জন্য না আপু, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সেবা করেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটাই তো আমাদের কাজ। তা অবশ্যই। আসলে হাসপাতালে আমাদের সঙ্গে এভাবে কেউ কথা বলে না, কেউ সিস্টার, কেউ নার্স, এভাবেই ডাকে। আচ্ছা, অনেক ওষুধ তো ইনটেক রয়ে গেছে, হ্যাঁ এগুলো কি ব্যবহারই হয়? না না না, ওই যে ডাক্তার সাহেব এক এক সময় যে প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন আমি কিনে এনেছি, কিন্তু এগুলো তো ব্যবহারই হয়নি, কি করবো আপুগুলো? আচ্ছা, যেগুলো ব্যবহার হয়নি এগুলো তো আপনি বাসায় নিয়ে শুধু শুধু ফেলে রাখবেন, হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আপনি বরং ফার্মেসিতে ফেরত দেন। নিবে ওনারা? হ্যাঁ অবশ্যই। ও থ্যাংক ইউ, কিছু থ্যাংক ইউ সো মাচ, বেঁচে যাবে। হ্যাঁ তা তো অবশ্যই। ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। কি ভালো দেখেছিস? হ্যাঁ অনেক ভালো, ঘুরতে তো ভালোই হলো। আমি তাহলে ওষুধগুলো চেঞ্জ করে আসি, তুই বসে থাক, বুঝিস না? হ্যাঁ তাড়াতাড়ি এসো আপু, আমি চাই যা পর আসবো। হ্যাঁ ঠিক আছে। সামির ভাই ঢাকায় আসলেন অথচ আমাকে একটা কলও করলেন না। হ্যাঁ আমি তো সেটাই ভাবছি যে আমি তোমাকে কলও দিলাম না, অথচ তুমি এখানে। আমি অফিসে কাজ করছিলাম, হঠাৎ দেখি রাহেলা খালার কল দিয়ে আমাকে জিজ্ঞেস করলো কাজ কেমন চলছে, অনেক প্রেশার কিনা, সব ঠিকঠাক আছে কিনা, ব্লা 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 আর অনেক কিছু। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো তোমার সাথে কি রিসেন্টলি সামিরের দেখা হয়েছে? আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। আমি বললাম রাহেলা খালা আমি মিথিলা, আপনি কাকে কল দিয়েছেন? বলে আমি তোমাকেই কল দিয়েছি, সামির কিন্তু ঢাকায়, ও তোমাকে কল করেছিল? আমি বললাম বলে ও রেসপন্সিবিলিটি মিস করেছে। সেখান থেকে জানলাম যে আপনি ঢাকা। না আমার আসলে ঢাকা থাকার কথা ছিল না, আমি এসেছি একটা জরুরি কাজে। কি জরুরি কাজ? ওই যে জয়া, ওই তুমি যার ইন্টারভিউ করেছিলে, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ ওর ছোট বোনের ওই চোখে মানে চোখটা ইনজুর্ড হয়েছে আর কি, তো ওদেরকে নিয়ে ঢাকা এসেছি। তো ওই কটা দিন আসলে এত টেনশন গেছে। কোথায় আছে ওরা? সে ওরা যেখানেই থাকুক সেটা সামির বুঝবে। তুমি এসো তো, এই যে তোমার আইসক্রিম, তুমি এখন একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হও নাও। থ্যাংক ইউ ভাবি। কই সামির ভাই বললেন না তো, ওরা কি হসপিটালে? ও না না হসপিটাল ছিল, একটু পরে ডিসচার্জ হয়ে যাবে। আমি ওদিকেই যাচ্ছিলাম, তারপর তো তুমি এলে। ওহো। শোনো সামির, তুমি ওখানে যাও, ওই দিকটা তুমি সামলাও। আমি আমার ননদিনীকে এতদিন পরে পেয়েছি, আমরা এখন বসে গল্প গুজব করবো। আর শোনো তুমি কিন্তু দুপুরে খেলতে যাবে। ভাবি আজকে না আরেকদিন, আমি বরং সামির ভাইয়ের সাথে যাই। এসব বললে কিন্তু হবে না, তোমার এখন ওখানে কোনো কাজ নেই, ওখানে যা হচ্ছে যা কিছু সব সামির সামলাবে, ঠিক আছে সামির? সামির ভাই আমি কিন্তু এসেছিলাম আপনাকে সারপ্রাইজ দিতে। আমি আসলে বুঝতে পারিনি যে টাইমটা এতটা অড হয়ে যাবে। আমার মেবি একটা কল করে আসা উচিত ছিল না? আরে না না কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, তুমি থাকো, তুমি একটু গল্প করো, আমি তাহলে আসি। তুমি যাও। বেরিয়ে যাই কিনা? আচ্ছা থাকো, হ্যাঁ পরে দেখা হবে, বাই। আসেন ভাবি, দেখতে আসেন। শোনো তোমার যদি যেতে হয় তো পরে গিয়ে দেখা। আমরা একটু কোথায় যাবো? এখন আমরা একটু উঠে নিব, তারপর ঘুরতে ফিরে দুই বোন মিলে ঘুরতে ঘুরতে আইসক্রিম খেতে খেতে। হ্যাঁ ধুলোবালি যেতে না লাগে। আমি ঠিক করবো। আস্তে, সমস্যা নেই। আপু তুমি এত টাকা কোত্থেকে পেলে বলো তো? চশমা কিনলে, ঘুরে ঘুরে কথা বলছো, অনেক কিছু খাওয়ার কথা বলছো। পেয়েছি এক জায়গা থেকে।
না আসলে এই কয়দিন অনেকগুলো ওষুধপত্র কিনেছিলাম তো ম্যাক্সিমামই কাজে লাগেনি, তো ওগুলো ফেরত দিলাম, টাকাগুলো বেঁচে গেল। সেই জন্য ভাবলাম তোর ডিসচার্জের সেলিব্রেশন হোক। ও সেই জন্যে বলছিলে কি কি খাবো, কোথায় কোথায় ঘুরতে যাব। আচ্ছা দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি একটু সামনে আগে দেখি রিক্সা পাই কিনা। যে 503-এর ওরা তো বের হয়ে গেল। মানে কি ডিসচার্জ হয়ে গেছে? আর শোনো বৌমা, এই কেমন দেখলে তুমি? কি মা? আরে যে মেয়েটা মিথিলা তোমার কাছে যে পাঠালাম, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শোনো, তুমি আর কিছু বলো না, হ্যাঁ? একে জানাবে না, ওকে জানাবে না, গোপন করতে করতে এখন কি অবস্থার মধ্যে, তুমি আর একটা কথা বলবো না তো?